আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের নাম উচ্চারিত হলে চোখের সামনে ভেসে ওঠে পুলিশের গুলি, মুহুর্মুহু টিয়ার শেলের শব্দ, তীব্র ঝাঁজ, লাশের সারি আর আহতদের আত্মচিৎকার। সড়কে নিরীহ নিরস্ত্র প্রতিবাদী মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্বরোচিত হামলা। ২৪শে জুলাই ও আগস্টের সেই ভয়াবহ সময়ের কথা মনে হলে এখনও অনেকেই আঁতকে ওঠেন। এখনও তাড়া করে ফেরে দুঃসহ সেই সব বিভীষিকাময় মুহূর্তগুলো। আমরা আজকে সেই সব বিষয় নিয়েই আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। প্রথমেই আমরা পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। আমার একেবারে ডান পাশে আছেন আবু বাকের মজুমদার, সাবেক সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্র শক্তি। তার পাশে বাম পাশে একদম আছেন মোহাম্মদ জসিমউদ্দিন, আহত জুলাই যোদ্ধা, আন্তর্জাতিক সম্পাদক, ডাকসু। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং মোহাম্মদ জসিমউদ্দিনের পাশে আছেন মোহাম্মদ জারিফ রহমান, মানবাধিকার কর্মী, গবেষণা পরিচালক, সকল প্রাণের নিরাপত্তা সপ্রাণ। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের নাম উচ্চারিত হলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুলিশের গুলি, মুহুর্মুহু টিয়ার শেলের শব্দ, তীব্র ঝাঁজ এবং লাশের সারি, অনেকের আত্মচিৎকার। আমি একদম শুরুতেই আবু বাকের মজুমদার আপনার কাছে আসতে চাই। আমি যে কথাগুলো প্রথমে বলছিলাম তার সাথে আমি আপনাকে অ্যাড করে বলতে চাই যে কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, এই যে জার্নিটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি একজন সমন্বয়ক ছিলেন, সমন্বয়টা আপনারা আসলে কিভাবে করেছিলেন? আচ্ছা, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের যে গল্প সেটা তো আছেই, পাশাপাশি আসলে আমরা মনে করি যে আসলে এটা শুধুমাত্র জুলাই মাসে আন্দোলনটা সংগঠিত হয়নি, বরং এর পিছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট ছিল। বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে কীভাবে ছাত্রলীগ দীর্ঘদিন ধরে অত্যাচার অনাচারে লিপ্ত ছিল এবং এখানকার সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের নিজেদের মত চাপিয়ে দিত এবং তাদেরকে জোর করে আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যেত, ছাত্রলীগের রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যেত এবং এখানে গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে নানা কায়দায় এইখানকার শিক্ষার্থীদের উপর টর্চার করতে। এবং এটা শুধু আমি এখানকার গল্প বলছি না, সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রায় একই চিত্র ছিল এবং আপনি সারা দেশের মানুষও একইভাবে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত এবং ভিকটিম ছিল। তো এটা একটা দীর্ঘদিনের ক্ষোভ এবং তার যেই কি বলে এটাকে অপশাসন, আওয়ামী লীগ সহ তার যে অঙ্গ সংগঠনগুলোর যে সারা দেশব্যাপী অপশাসন, পাশাপাশি এখানকার যে প্রশাসন, আওয়ামী প্রশাসন ছিল, সেই প্রশাসন নানাভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতো। এটার একটা সামগ্রিকভাবে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে আমি মনে করি জুলাইয়ের মাঝামাঝিতে এসে, এবং সেটা এক পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নেয়। তবে এটা শুরুটা হয় কোটা সংস্কার আন্দোলন দিয়ে, সেটা অবশ্যই সত্য। এবং সেখানে খুবই একটা বাস্তবতা ছিল যে বাংলাদেশের যেই ইয়াং জেনারেশন তারা দীর্ঘদিন ধরে কি বলে যে তাদের কর্মজীবনে যেতে পারছে না এবং দীর্ঘদিনের হতাশা, বেকারত্ব এবং ক্যাম্পাসগুলোতেও যদি বলি যে একটা শিক্ষিত শ্রেণী যারা পড়াশোনা শেষ করেছে তারা সরকারি চাকরির জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হচ্ছে ক্যাম্পাসের লাইব্রেরিগুলোতে যাতায়াত করেও তারা চাকরি পাচ্ছে না। সেই জায়গায় যখন এসে 30% কোটা আরোপ করা হয় তখন স্বাভাবিকভাবেই খুবই মানে ফুলে ওঠে সবাই, বা তো সেটা খুবই স্বাভাবিক ছিল। এবং আমরা দেখি যে 5ই জুন প্রথম যখন 2024 সালে আপনার কোটাকে পুনর্বহাল করা হয়, মানে 30% কোটা পুনর্বহাল করা হয়, এবং সেদিন রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিই এবং সেখানে অন্তত 500 শতাধিকের উপর শিক্ষার্থী উইদিন 20 মিনিটসের নোটিসে তারা আসেন এখানে এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং সেদিন আমরা বুঝতে পারি যে আসলে এই যে চাকরি বা তার যে কর্মসংস্থানের যে ডিমান্ড, এটা আসলে কত বেশি। এবং সেখানে যখন 30% কোটা আরোপ করে এখানে একটা বৈষম্য তৈরি করা হচ্ছে এবং এই বৈষম্যের বিরুদ্ধে মানুষের যেই দীর্ঘদিনের ক্ষোভ, এটা তো এর আগেও ছিল, এটাকে সামনে আনলে আসলে একটা সুসংগঠিত আন্দোলন তৈরি করা সম্ভব। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা ধীরে ধীরে জুলাই মাসের 1 জুলাই থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আমরা নামকরণ করে আমরা যাতে কোটা সংস্কার করা হয় সেই প্রস্তাব এবং বিভিন্ন দাবি নিয়ে
আমরা হচ্ছে যে আন্দোলন শুরু করি জুলাই 1 তারিখ থেকে সুসংগঠিতভাবে, এবং আপনারা দেখবেন যে সেই আন্দোলন ধাপে ধাপে আমরা কিছু কর্মসূচি নিই বাংলা ব্লকের, তারপর হচ্ছে যে এই কর্মসূচিটা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। আমরা দেখি তৎকালীন সময়ে মানুষের এঙ্গেজমেন্ট সেই কর্মসূচির মধ্যে দিয়ে হয়, এবং দেখা যাচ্ছে যে চিরাচরিতভাবে বাংলাদেশের যেই রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কিন্তু আপনি অবরোধ হরতাল মানুষের মাথায় একটা নেগেটিভ ইমপ্রেশনটাই রাখে। তো সেই জায়গা থেকে আমরা আবার আমাদের কিছু চিন্তা আমরা সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, নতুন নামকরণের চেষ্টা করি, যাতে মানুষের মধ্যে পজিটিভিটি তৈরি হয় এবং আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা একটা পজিটিভ ভাইব দিতে পারি। দেখবেন যে আমাদের ওই সময়ের কর্মসূচিগুলো খুবই শান্তিপূর্ণ ছিল, এবং সেই কর্মসূচিগুলোতে আমরা নানা আর্টিস্টিক সিন আমরা নিয়ে আসার ট্রাই করতাম, যে কবিতা আবৃত্তি, গান, তারপর হচ্ছে যে সবাই সমস্বরে গান গাওয়া, এবং বসার প্যাটার্নে আমরা সেখানে নারীদেরকে কীভাবে স্পেস করে দিতে হয়, মানে সব ধরনের একটা মুভমেন্টে যত ধরনের আর্ট এখানে প্রেজেন্ট করা পসিবল হয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতাম, এবং এর মধ্যে দিয়ে আমরা সেই সময়ে সেই কর্মসূচিগুলোকে প্রাণবন্ত করার চেষ্টা করেছি। তো আমি আবারও বলবো, আমি জাস্ট স্টার্টটা করলাম, আপনি আরও কথা বলেন। আচ্ছা, আপনার কাছে আরেকটু বিষয় আমি জানতে চাই যে আপনি যে কোটা আন্দোলনের কথা আমি আপনাকে বললাম, যে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে এবং সেটা যে এক দফা এক দাবি আন্দোলন সরকার পতনের আন্দোলনে গিয়েছে, তো আপনারা এই যে 2 বছর হয়েছে, 2 বছরই কি আপনার কাছে মনে হয়েছে কিনা যে কোটা আন্দোলনে আসলে আপনারা সফল হয়েছেন কোটা আন্দোলনে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে আমি একটু পরেই নেব, আপনি যেহেতু শেষ করেছেন। আমি আমার পাশেই রয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন, আহত জুলাই যোদ্ধা, আমি তার কাছে যেতে চাই। জসিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, আমি আপনাকে এই প্রশ্নটা করেছি এই জন্য, আপনি একজন আহত জুলাই যোদ্ধা, আপনার দিন কেমন যাচ্ছে? জীবনের ঝুঁকি নিয়ে আসলে এই আন্দোলনে কেন সম্পৃক্ত হয়েছিলেন আপনি? বাকির যেটা বলে গেল, আসলে আপনাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর একটা কম্বিনেশন, কারণ আমি ছিলাম সাধারণ একজন আন্দোলনকারী, বাকের সমন্বয়ক, এবং আমরা যারা সাধারণ আন্দোলনকারী ছিলাম আমরা ওদেরকে দেখতাম যে ওরা কি নির্দেশনা দেয় এই আন্দোলনে। এবং পাশে যে গেস্ট আমাদের জারিফ ভাই গবেষক মানুষ, এবং পুলিশ কমিশন নিয়ে কাজ করছেন, পুলিশ কমিশনের ছাত্র প্রতিনিধি ছিলেন, তো কম্বিনেশনটা সুন্দর হয়েছে। তো আমি একজন সাধারণ আন্দোলনকারী এই জন্য বললাম কারণ আমি নিজেই তখন চাকরি প্রার্থী। আমি তখন একটা বিসিএসের ভাইবা দিছি, আরেকটা বিসিএসের প্রিলিমিনারি পাস করছি এবং রিটেন দেওয়ার কথা, এবং আরও বেশ কিছু পরীক্ষার কোনোটার প্রিলি দিছি, কোনোটার ভাইবা দিছি। তো আমি আসলে ওই আন্দোলনের যে শুরুটা, সেই শুরুর একেবারে রিয়েল ভিকটিম, সেটা কোটা সিস্টেমের জন্য বলি বা পরবর্তীতে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের ভিকটিমের কথাই বলি। আন্দোলনে আসলে আমি 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন সেখানেও ছিলাম। সেই আন্দোলনে পুলিশের বাড়ি খাইছি, বা আমাদের ক্যাম্পাসের উপরে 8 এপ্রিলে যে ভয়াবহ হামলা হয় সেই হামলার দিনে আমরা ছিলাম। তো যখন 24-এর 5 তারিখে হাইকোর্ট থেকে ওই 18 সালে যে পরিপত্রটা বাতিল হয়, যে পরিপত্র আসলে কোটা বাতিল করে যে পরিপত্রটা হয়েছিল, সেটা যখন আবার হাইকোর্ট থেকে অবৈধ হয় তখন আবার ওইটা বাতিল হয়, মানে আবার 55% ফিরে আসে। তো ওই দিন ইনস্ট্যান্ট মিছিলটা, যেটা বাকের বলতেছিল যে ইনস্ট্যান্ট একটা মিছিল বের হয় লাইব্রেরি থেকে, এবং আমি ওই 18 আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমি ওই মিছিলটা দেখে ফেসবুকে ওইটার ভিডিও পোস্ট করে বলছিলাম যে আন্দোলন সফল হইতে বাধ্য। কারণ 18 আন্দোলন আর 24-এর আন্দোলনের ওই মিছিলটাতে আমি পার্থক্যটা দেখছিলাম যে 18তে আমরা যখন আন্দোলন করছি তখন আমরা একটু ভীতু ছিলাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা ভীতু ছিলাম। আমরা তখনকার প্রধানমন্ত্রীর ছবি নিয়ে, শেখ মুজিবের ছবি নিয়ে আন্দোলনে যাইতাম যেন আমাদের এটাকে শিবির ট্যাগ বা অন্য কোনো ট্যাগ না দেওয়া হয় এবং মেনে নেয় আন্দোলনটা। কিন্তু আমি দেখলাম 5 তারিখে যে ইনস্ট্যান্ট মিছিলটা বের হলো সেখানে স্টুডেন্টদের মধ্যে মারাত্মক ক্ষোভ, এবং সেখানে কোনো কাউকে পরোয়া করার কোনো একটা সাইন আমি পাই নাই। আচ্ছা, পরবর্তী 1 তারিখ থেকে 15 তারিখ আমি আন্দোলনটাকে 2 ভাগে ভাগ করি। 1 তারিখ থেকে 15 তারিখ, 16 তারিখ থেকে 1 তারিখ থেকে 15 তারিখ হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে 15 তারিখ। জুলাইয়ের 1 তারিখ থেকে 15 তারিখ, এইটাকে আমি বলি এটা কোটা সংস্কার আন্দোলন। কিন্তু 15 তারিখের পর থেকে, বিশেষ করে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনসিডেন্টটা হয়, এরপরে কিন্তু আপনি দেখবেন 16 তারিখ থেকে কেউ আর বলে না যে কোটা সংস্কার আন্দোলন। এরপর আন্দোলন হচ্ছে আমাদের সাথে যে অবিচারটা হইতেছে, একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা রাজপথে নামলাম, কেন আমাদের উপরে হামলা হলো, কেন আমাদের ভাইদের রক্ত ঝরানো হলো, কেন আমার ভাইরা শাহাদাত বরণ করতে বাধ্য হলো। এরপরে আন্দোলনটা এরকম ছিল। তো 15 তারিখ পর্যন্ত আন্দোলনটা কোটা সংস্কার ছিল, কিন্তু 16 তারিখের পর থেকে আমি আমার ভাষায় এটাকে বলি যে রক্তের বদলা নিতে আমরা আন্দোলন করছি, আমাদের ভাইদের শাহাদাতের রক্তের বদলা নেওয়ার। তো 1 তারিখ থেকে যে আন্দোলনটা হতো, আমরা সমন্বয়কদের দিকে তাকিয়ে থাকতাম তারা কি মেসেজ দিয়ে কি দিচ্ছে।
তো আমরা হল থেকে মেয়েদের হল, বিশেষ করে মেয়েদের হলের কথা বলবো আমি, আন্দোলনে 1 তারিখ থেকে 10-12 তারিখ পর্যন্ত আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবারই ছিল, কিন্তু 10 তারিখের পর থেকে আমি দেখলাম যে আমাদের মধ্যে যারা চাকরি প্রার্থী, কিছু কিছু ক্ষেত্রে যারা হলে থাকে, কিছু কিছু ক্ষেত্রে তারা একটু ভয় পাচ্ছে হলে থাকা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার হয়তো জানেন যে তখন ছাত্রলীগের ভয়াবহ আধিপত্য, কাকে সিট দিবে, কে যেহেতু হলে থাকতে আওয়ামী লীগ পারবে, ক্ষমতায় হ্যাঁ, ছিল, খুব তো স্বাভাবিকভাবেই কে থাকতে পারবে কে পারবে না সবকিছুই তাদের সিদ্ধান্ত। তো এরপরে এই আন্দোলনে বিশেষ করে নারীদেরকে আমি টুপি খোলা সালাম জানাই, যে আমি যখন, আমার মনে আছে 12 তারিখে যখন আমি লাইব্রেরির সামনে যাই, আমি খুবই শঙ্কিত হয়ে গেছিলাম যে আসলে আন্দোলনটা কি তাহলে স্থিমিত হয়ে গেল। এরপরে যখন মেয়েদের হল থেকে মিছিলগুলো আসা শুরু করলো, তখন আমি আলাদা একটা সাহস পেলাম। এবং 15 তারিখ পর্যন্ত আন্দোলনটা আসলে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন। 16 তারিখে আবু সাইদের শাহাদাত বরণের, 15 তারিখে আমাদের মেয়েদের উপরে যে হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের উপরে যে হামলা হয়, এই হামলার পরে 16 তারিখে আপনি দেখবেন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী তারা রাজপথে নেমে আসে। এবং 16 তারিখে আবু সাইদ, ওয়াসিম, শান্ত এদের শাহাদাত বরণের পর থেকে আন্দোলনটা সরকার পতনের আন্দোলনে যায়। তখন আর এটা কোটা সংস্কার কোটা আন্দোলন না। সংস্কার থাকে না। আমি একটু এবার যাব জারিফের কাছে। জারিফ, আপনার কাছে যেতে চাই, আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন। জুলাইতে রাষ্ট্রীয় বাহিনীর সহিংসতা পরিসর কেমন ছিল যদি আপনার কাছে জানতে চাই। আচ্ছা, মূলত বাকের ভাই এবং জসিম ভাই যেটা বললেন আর কি, আমি এইখানে আমার অবস্থানটা আরও দূরে ছিল আর কি। আমি তখন যশোরে আটকা পড়ি আর কি। যশোরে আমি একটা গবেষণার কাজেই গিয়েছিলাম। যশোরেও তখন সহিংসতা শুরু হয়। তো ওইখানে আমি জাস্ট তখন দেখছি আর কি অনলাইনে যে কিভাবে আমার কাছের জুনিয়ররা কিভাবে তখন হচ্ছে ছাত্রলীগ দ্বারা আক্রান্ত হচ্ছে, কিভাবে ওদের মাথায় বাড়ি দিয়ে একে তো হাসপাতালে পাঠিয়েছে, তারপরে হাসপাতালে কে আবার আক্রমণ করেছে। তো সে সময় আসলে আলটিমেটলি 16 জুলাই বিশেষ করে যখন আবু সাইদ একেবারে নিরস্ত্র অবস্থায় পুলিশ তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শুট করলো আর কি, হত্যা করলো, তো তখনই আসলে জিনিসটা ধীরে ধীরে এক দফার দিকে যেতে থাকছে। এবং এটা আসলে রিপ্রোডিউস হয়েছে এই ব্যাপারটা যে আন্দোলনকারীরা যত ফুসে উঠেছে পুলিশ তত বেশি সহিংস হয়েছে, এবং সহিংসতার মাত্রা যত বেড়েছে আন্দোলনটা তত বেশি গণ অভ্যুত্থান বা এক দফার দিকে গিয়েছে আর কি। আবু সাইদের যেই ফুটেজটা যদি আমরা দেখি, ওইটা দেখার পরপরই আসলে এদেশের সাধারণ মানুষ, আমরা যারা একটু দূরে ছিলাম আন্দোলনের সেন্ট্রাল পয়েন্ট থেকে, তাদের কাছে এই মেসেজটা তো চলে যায় যে এই রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আসলে কি। জিনিসটা সিম্পলি মজলুমের সাথে জালিমের যে সম্পর্ক, এবং আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নিশ্চয়ই ওই জায়গা থেকে যে প্রতিটা সাধারণ মানুষ মনে করতেছিল যে তারা যে কোনো সময় আসলে পুলিশের গুলির মুখে পড়তে পারে এবং রাষ্ট্র এটা নিয়ে কোনো কেয়ারই করবে না, এবং রাষ্ট্র সিম্পলি তাকে রাজাকারের বাচ্চা হিসেবে ট্যাগ দিয়ে দিবে, হ্যাঁ, এবং সেইভাবে সে জিনিসটা জায়েজ করবে। এবং রাষ্ট্র কিভাবে এই কাজগুলো করছে সেটা যদি আমরা দেখি আর কি, আমাদের গবেষণা মতে সিম্পলি সরাসরি মাথা টার্গেট করে গুলি করা হয়েছে প্রায় 120 জনকে ওই অভ্যুত্থানের সময়। সংখ্যাটা আরও বেশি হবে, বাট আমরা ভালো মতো ডকুমেন্ট করতে পারছি 120 জনের সংখ্যা। এর মধ্যে 82 জন মারা গেছেন ইনস্ট্যান্টলি, 36 জন এখনও মাথায় বুলেট নিয়ে বেঁচে আছেন। এবং এর মধ্যে আমরা এই হিসাবটা সীমিত, বাট আমরা ডকুমেন্টের যে হিসাবটা পেয়েছি প্রায় পুলিশ এই সময় 26,000-এর উপরে রাউন্ড মানে লাইভ বুলেট ছুঁড়েছে। এবং এর মধ্যে হচ্ছে ছড়া গুলির কারণে প্রায় 1300 জন আংশিকভাবে হচ্ছে স্থায়ী মানে গুরুতর আঘাত পেয়েছে চোখে, এবং তাদের মধ্যে 550 জন হলো স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছেন। আর শহীদদের কথা তো আমরা জানি যে নথিভুক্ত আছে হলো 826 জন, বা তার কিছুটা বেশি হয়তো, কিন্তু হেডশুটও বোধহয় করা হয়েছিল। হেডশুটের কথা বললাম আর কি, আমাদের অনুযায়ী হলো 120 জনের মতো আর কি। আর জাতিসংঘ তো বলেছে যে প্রায় 1400 মতো হচ্ছে এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসলে নিহত হয়েছে। এবং আমরা যদি প্যাটার্নটা দেখি আর কি, কী ধরনের আসলে অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সো
স্নাইপার ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার, যেটা এটা অনেকে বলে যে পুলিশের কাছে তো এটা থাকার কথা না, কিন্তু আপনারা যদি নির্বাচনের 2024 নির্বাচনের আগের পত্রপত্রিকার রিপোর্টগুলো দেখেন, বিশেষ করে 23-এ নিউজ একটা করেছিল আর কি, রিপোর্ট করেছিল, এটা মনে হয় 22 সালের প্রকিউরমেন্টের উপর বেস করে। সো প্রায় 50টা মনে হয় প্রকিউর করা হয়েছিল পুলিশ হেডকোয়ার্টারের বরাতে সরাসরি স্নাইপার প্রকিউর করা হয়েছিল, এবং একই সাথে বেশিরভাগ হত্যা করা হয়েছে মূলত চাইনিজ রাইফেল দিয়ে আর কি, সেমি অটোমেটিক বা অটোমেটিক, যেটা 56-1 অ্যাসল্ট রাইফেল যেটা, সেটা দিয়ে, আর 6টা গুলি দিয়ে তো হত্যা করা হয়েছে। বিশেষ করে প্রথমে এই গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে আবু সাইদকে রাবার বুলেট মারা হয়েছে। হ্যাঁ, কারণ এখানেও একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ রাবার বুলেট যেই গান দিয়ে মারে এবং ছড়াগুলিও সেই একই অস্ত্র দিয়ে মারে। জারিফ, আপনি যেটি বলছিলেন যে রাষ্ট্রীয় বাহিনীর সহিংসতার পরিসর কেমন ছিল, আপনি ছোট করে যদি আপনার বাকি যেটুকু ছিল আপনি বলতেন। হ্যাঁ জি, তো মূলত আমি জাস্ট নাম্বারগুলো বলতেছি এবং টেকনিক্যাল যে জায়গাগুলো, যে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। মূল কথা যেটা আসলে কখনোই একটা রাষ্ট্রীয় বাহিনী তার সাধারণ জনগণের উপরে এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে না। আমাদের ভেতর একটা থাকতে পারে, মিসকনসেপশন থাকে যে পুলিশ তো আসলে অস্ত্র কিনবেই, কিন্তু পুলিশ আসলে কী ধরনের অস্ত্র কিনবে সেগুলো একটা ডিটেলস ল আছে। তারা কখনোই জনগণের এগেনস্টে, বিশেষ করে হলো যদি সাধারণ একটা জমায়েত হয়, সেখানে তারা কখনোই নিরস্ত্র জনগণের বিরুদ্ধে লিথাল উইপন ব্যবহার করতে পারে না। এবং লেস লিথাল বলে যেগুলো বলা হচ্ছে ছড়াগুলি ব্যবহারের পেছনেও কতগুলো নিয়ম কানুন আছে। ছড়াগুলিগুলো ব্যবহার করা হচ্ছে একেবারে কাছ থেকে। তো রাষ্ট্রীয় বাহিনীর উদ্দেশ্যই ছিল সরাসরি এদেরকে নাই করে দেয়া, হত্যা করা। এবং এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো তো আসলে সরকারকে তো ডিল করতে হতো, যে মানুষ মারা যাচ্ছে, সরকার আসলে কিভাবে এই জিনিসটা জাস্টিফাই করবে। তখন কিন্তু আমরা দেখেছি যে আরাফাত সাহেব তার একটা জমায়েতে বলেছিলেন যে এরা ড্রাগ অ্যাডিক্টেড, এবং একই সাথে তার আগে তো রাজাকার ন্যারেটিভটা ছিলই। তো এই ধরনের ন্যারেটিভগুলো ব্যবহার করে সরকার চেষ্টা করেছে তাদের এই আন্দোলনগুলো দমাতে এবং তারা যে হত্যাগুলো করছে সেগুলো জাস্টিফাই করতে। জারিফ, ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমি একটু বাকের কাছে আসতে চাই। বাকের, পরবর্তীতে তো এই আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তো সেখানে ছাত্ররা বা আপনাদের ইনভলভমেন্ট ছিল, আপনাদের প্রতিনিধিরা সেই সরকারে অংশও ছিল। তো এক্ষেত্রে আপনারা যে বৈষম্যহীন সমাজের কথা বলছিলেন, সেটি সেই সরকার আসলে কতটুকু সফল করতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়, যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার হলো? আচ্ছা, এটা বলার আগে আমি আরেকটু আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা বলবো, তাহলে আমার এটা বলতে সুবিধা হবে। আপনার বিশেষ করে এতক্ষণ তো আমরা শুনছিলাম যে আন্দোলন কি হয়েছে বা ইতিমধ্যে সবাই জানে। তো এই আন্দোলনে যেটা হয় যে সকল স্টেক হোল্ডার, বাংলাদেশের সকল ধরনের কমিউনিটির মানুষজন যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল, তারা আন্দোলনে ধাপে ধাপে অংশগ্রহণ করে। এবং দেখবেন যে আপনি 18 তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রাজনৈতিক অঙ্গন ওইভাবে কখনোই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে কিন্তু রাস্তায় প্রাণ ঝরায় এবং রক্ত ঝরায়। এবং সেখান থেকে আন্দোলন আরেকটা মোড় নেয়। নীতি নিতে এত বেশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে যে 3 তারিখে যখন আমরা শহীদ মিনারে 1 দফার ঘোষণাটা হচ্ছে, সেই সময়ে যখন নাহিদ ইসলাম বক্তব্য শুরু করে, সে কথা বলছিল, আমি ওই সঞ্চালনা করি, তো আমি পাশেই দাঁড়ানো ছিলাম। তো তার কথা বলার মাঝখানে মানুষজন তাকে কথা বলতে থামাই দিয়ে সবাই এক আঙ্গুল তুলতেছিল আর কি, যে মানে 1 দফা যাতে ঘোষণা করে, মানে সে এর আগে 1 দফার আগে একটু ব্যাকগ্রাউন্ড বা এইসব বিশ্লেষণে বক্তব্য দিচ্ছিলেন। তো সেই আঙ্গুল বা সেই সময়ে মানুষের যে চাপ, এটার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে এই আন্দোলনটা কতটা স্বতঃস্ফূর্ত এবং মানুষের মানে হৃদয়ের একটা আন্দোলন হিসেবে এই আন্দোলনটা শেষ পর্যায়ে এইভাবেই প্রতিফলিত হয়েছিল। তো এইখানে যেটা ট্রুলি হয়েছে যে অনেক টাইপের পিপল হচ্ছে এখানে কানেক্টেড হয়েছে, এবং আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যেমন চেয়েছিলাম, এটা সত্য। আবার এটাও সত্য যে একই সাথে সবার মন খুশি করা সম্ভব হয় না। কারণ ধরেন একজন যেইভাবে রাস্তায় চলতে চায়, আরেকজন এটা চায় না, সে বিপরীতভাবে চিন্তা করতে পারে। তো জুলাই আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে, মত পথ নির্বিশেষে সবাই হচ্ছে যে 2টা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট এক হয়েছিল। একটা হচ্ছে সবাই শেখ হাসিনার পতন চেয়েছিল, এটা একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলা, সেগুলার একদমই
একটা ব্লাড স্কেলের সংস্কার তারা চেয়েছিল, এবং সংস্কারটা এমন হবে যে যাতে সেই প্রতিষ্ঠানগুলো এই দীর্ঘদিন মানুষের হয়ে কাজ করে নাই, এখন থেকে যাতে মানুষের হয়ে কাজ করে। যেমন মানুষ সিম্পলি বুঝে যে সে আগে এই সরকারি হাসপাতালে গেলে ওইভাবে চিকিৎসা পেত না, এখন থেকে যাতে সে পায়, এটা তার একটা এক্সপেকটেশন ছিল। সে পাসপোর্ট অফিসে গেলে আগে তাকে ঘুষ দিয়ে পাসপোর্ট করা লাগতো, এখন যাতে করা না লাগে। সে আগে হচ্ছে যে সরকারি কোনো দপ্তরে, সে ল্যান্ড রিলেটেড কোনো দপ্তরে গেলো, সেখানে তারা ঘুষ দিয়ে কাজ করতে হতো, এখন তার যাতে না করা লাগে। মানুষ সিম্পলি হাসিনার পতন চাইছে, হাসিনার পতনের পরে সেই জিনিসগুলো চাইছে যে বিশ্ববিদ্যালয়ে তার ছেলেরা পাঠাবে, সেখানে যাতে একটা সুশিক্ষিত ছেলে হিসেবে তার ছেলেরা বের হয়ে আসে, সন্ত্রাসের সাথে না জড়ায়। এটা একটা গার্ডিয়ান হিসেবে এক্সপেকটেশন ছিল। তো এই ধরনের একটা কমন এক্সপেকটেশন ছিল। এখন এইটা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে অনেকাংশেই ব্যর্থ হয়েছে মানুষের এক্সপেকটেশন ফিলাফে, এবং এই ব্যর্থ হওয়ার পিছনে যেমন রাজনৈতিক দলগুলার অসদিচ্ছ ছিল, আবার একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারেরও জুলাই নিয়ে স্পিরিটের অভাব ছিল আমি মনে করি। কারণ আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা হয় কি বলে এটাকে উপদেষ্টা হন, এদের অধিকাংশই আমার কাছে মনে হয়েছে যে তারা জুলাইকে ওইভাবে ধারণ করে নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, ন্যাশনাল লেভেলে শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি, তো সেই সময়টাতে আমার অনেক ক্ষেত্রে ফিল হয়েছে যে কিন্তু সেই সরকারের অনেকেই তো রাস্তায় আমরা দেখেছি যে জুলাইয়ের সময় যখন জুলাই যোদ্ধারা আন্দোলন করছিল তাদের মধ্যে কেউ কেউ তো না, এটা অনেকে না, এটা সংখ্যায় কম। হ্যাঁ, কেউ কেউ রাস্তায় দাঁড়িয়েছিল আন্দোলনে, কিন্তু পরবর্তীতে সবাই বলেছে আমরা ধারণ করি জুলাইকে। আমি সবার কথা বলিনি, আমি বলছি যে একটা বড় অংশই তারা হচ্ছেন যে জুলাই স্পিরিটকে ধারণ, আমার কাছে মনে হয়েছে ওইভাবে করে না, হয়তো করে, কিন্তু সেটার প্রতিফলন তারা তাদের কাজের মাধ্যমে দেখাইতে পারে নাই, তাদের মুভের মাধ্যমে দেখাইতে পারে নাই। এখানে যারা ছাত্র প্রতিনিধির 3 জন উপদেষ্টা হয়েছেন, তারাও তাদের যেটা ভাষ্য যে তারা সেখানে তারা যেটা চেয়েছেন সেই রোল প্লে করতে পারে নাই, অন্যরা তাদেরকে বাধাগ্রস্ত করেছে। এখানে কেউ ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে উপদেষ্টা মহলে ছিল, কেউ ওই আমেরিকার এজেন্ডা, এক একজন এজেন্ডা নিয়ে এখানে এন্টার করেছে। এবং আমি যখন পর্যন্ত আমি নিজে অনেক জায়গায় ইনভলভ ছিলাম, যেমন আমি 6 আগস্ট 7 আগস্ট যখন উপদেষ্টা রিলেটেড মিটিংগুলো হচ্ছিল, কে কোথায় উপদেষ্টা হবে, তখন আমি তো ক্লিয়ারলি দেখেছিলাম সেই সময়ে যে আর্মি হচ্ছে এদেরকে প্রপোজ করতেছে, এদেরকে বিএনপির পক্ষ থেকে প্রপোজ করতেছে, এদেরকে জামাতের পক্ষ থেকে প্রপোজ করতেছে, কারো হচ্ছে যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রপোজ করতেছে যে এদেরকে আনলে আমি প্রধান উপদেষ্টা হব। তো এই ধরনের বিষয়টা ছিল। তো এখানে এই উপদেষ্টা পর্ষদটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমি ওই সময় আসলে ওইভাবে উপলব্ধি করতে পারিনি। পরবর্তীতে উপলব্ধিটা যেটা, যে এখানে একটা অনেক বড় ভাগ বাটোয়ারা হয়েছে উপদেষ্টা পর্ষদ নিয়ে, এবং যার ফলত এরা হচ্ছে যে জুলাইয়ের চাইতে এদের কাছে এরা যেই কজে এদেরকে যারা এখানে এন্টার করাইছে, তারা তাদের কজটাকে বড় করার চেষ্টা করছে, এবং জুলাই স্পিরিটকে ওইভাবে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই। এবং এটার মাধ্যমে যে ধরনের অর্জন অন্তত 2 বছরে সম্ভব ছিল, তার মনে হয় না 10 to 20% তারা সেই অর্জন দেখাইতে পারছে। হ্যাঁ, 2 বছর অনেক কিছু অর্জন করা যাবে না, কিন্তু যতটুকু সম্ভব ছিল তার 10 to 20% তারা অর্জন করতে আমি মনে করি সম্ভব হয় নাই। কিন্তু এখানে একটা আশার আলো আছে, যে আশার আলো শেষ হয়ে গেছে আমি মনে করি না। একটা আশার আলো হচ্ছে যে জুলাই জেনারেশন হচ্ছে মানে যারা সরাসরি আমি বলবো যে যারা মাঠে যায় রিস্কটা নিছে, যে পিপলগুলো আপনি যারা শহীদ হয়েছে তাদের লিস্ট দেখবেন যে তাদের মধ্যে কজন ইয়ুথ, তো যারা মাঠে যে রিস্কটা নিছে, এটা একটা জেনারেশন। এরা 95 থেকে 2007-8-10 মধ্যে জন্মগ্রহণ করছে, এই টাইপের এই পিপলগুলো, এবং এরা সবচেয়ে বেশি রিস্কটা নিছে। এবং এই জেনারেশনটা 90s যে জেনারেশন, মানে যারা 90-এর গণঅভ্যুত্থান করছে, এই জেনারেশন থেকে এই জেনারেশন পুরো আলাদা। এবং বাংলাদেশের স্টেট মেকানিজমে এখন 90 জেনারেশন আছে, মানে পুরো স্টেট মেকানিজম। আপনি দেখবেন যে আমি যদি প্রাইম মিনিস্টারের কথা বলি, সেও 90 জেনারেশন, সে ওই সময় বিশ্ববিদ্যালয়ে পড়া মাত্র শেষ করতেছে। আবার এখানে ধরেন যে সালাউদ্দিন সাহেব, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, সবচেয়ে বিএনপির বড় স্পোক্স পারসন, সেও 90s জেনারেশন, সেই ওই সময়টাতে 80 দশকে ছাত্রদলের রাজনীতি করতেন। তো আবার আপনি ইয়েতে দেখেন, এটা একটা এস্টাবলিশমেন্ট, এবং লাস্ট আওয়ামী লীগের যারা চালাইছে ওরও মোস্ট অফ দেম হচ্ছে যে 90 জেনারেশন। আর আমাদের এই জেনারেশন হচ্ছে 24 জেনারেশন, এবং এটা ধরেন যে শিবিরেও বিলং করে, ছাত্রদলও বিলং করে, আমরা ওইটার মধ্যে বিলং করি, এটা বিভিন্ন পার্টের মধ্যে আছে। তো এই জেনারেশনটাকে মূলত 90s ওরা জুলাইয়ের পরেই নানাভাবে গ্র্যাব করা ট্রাই করছে। এটা হচ্ছে আমার যদি আপনি চিন্তাটা বলেন। এবং ওই জেনারেশনটা কোনোভাবে চায় না যে এই জেনারেশনটা এখন এই সমসাহিত রোল প্লে করুক। এবং আমরা দেখেছি যে আমাদেরকে মানে অনেক জায়গার মধ্যে শুধুমাত্র তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে যে আমরা ছোট বইলা, জাস্ট এই কারণে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। এটা যেই হোক, এটা ছাত্রদলের ক্ষেত্রে সত্য, আমার ক্ষেত্রে সত্য, যে শিবির করে তার ক্ষেত্রে সত্য, এটা করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এই জেনারেশনের অনেকে আছে যারা যারা সিনিয়র নিজেদেরকে দাবি করে,
তাদের চেয়ে অনেকাংশে এগিয়ে আছে, এবং চিন্তার দিক থেকে বাংলাদেশকে ধারণ করার দিক থেকে অনেক দিক থেকে তারা আগে আছে। এবং আমরা তো দেখলাম যে আপনার দীর্ঘ এই যে 15-16 বছর ফ্যাসিবাদ এখানে জেগে বসছে, এবং এই ফ্যাসিবাদকে কারা চ্যালেঞ্জ করে নেই, কেন করে নেই? অনেকে তার নিজের ব্যবসা টিকানোর জন্য চ্যালেঞ্জ করে নেয়। আমি অনেক কিছু নিয়ে বিএনপি নেতা যারা হচ্ছে যে এই দীর্ঘ 16 বছর রাস্তায় নামে নেয়, কথা বলে শুধুমাত্র তার ব্যবসাকে হ্যাম্পার হবে দেখে সে তার ব্যবসা টিকে রেখেছে, সবকিছু টিকে রাখছে। অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে অনেকে দেশে আসছে, দেশে আইসা তার এলাকা দখল করছে, কইরা তার ব্যবসা প্রতিষ্ঠানটা আরো বড় করছে, 2-3 গুণ করে ফেলছে, অনেকে এরকম আছে। আইসা এখন এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এরকম উদাহরণ আছে। তো মূলত এখানে একটা জেনারেশনাল ফাইট হয়েছে এখানে, এবং এখনো এটা চলমান আছে। এটা সামনে আরো অন্তত 10-15 বছর চলমান থাকবে। এবং বাংলাদেশে জুলাই সেদিন মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবে রূপান্তর হবে যখন এই জুলাই জেনারেশন হচ্ছে যে পাওয়ারে আসবে। যেদিন জুলাই জেনারেশনের কেউ একটা মসজিদের সভাপতি হবে, জুলাই জেনারেশনের কেউ একটা স্কুলের সভাপতি হবে, জুলাই জেনারেশনের কেউ ওই এলাকার এমপি হবে, জুলাই জেনারেশনের কেউ ওই তার বিশ্ববিদ্যালয়ের একটা প্রভাবশালী জায়গায় থাকবে, মানে জেনারেশন আকারে যখন এই আমাদের জেনারেশনটা পাওয়ারে যাবে, আমি মনে করি যে তখনই শুধুমাত্র জুলাই বাস্তবায়ন করা সম্ভব হবে। কারণ এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাও সত্য ছিল, বা এখনও এটা সত্য, যে যারা জেনারেশন আকারে জুলাইয়ের সাথে, আমি সবার কথা বলবো না, অনেকেই ছিল, বাট জেনারেশন আকারে একটা বড় অংশ ছিল না, তারা কিন্তু সব জায়গায় গেলে এটা বাধাগ্রস্ত করে, যে পোলাপানের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এটা বলে টিটকারি করার চেষ্টা করে। কিন্তু এটা তো এমন একটা জিনিস ঘটে গেছে বাংলাদেশে, যে অনেক কিছুকে চ্যালেঞ্জ করে একটা বিগ জায়ান্ট, যে জায়ান্টটা 15-16 বছর ধরে এখানে তার এই বীজগুলো রোপণ করছে, এবং করে সে অনেক বড় জায়ান্ট হয়েছে। সে এমন অবস্থায় চলে গেছে, সে সবাইকে বৃদ্ধাঙ্গুলি গিয়ে একসাথে দেখাইতে পারছিল। তো সেই জায়ান্টকে যারা চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে সেই জায়ান্টকে সরাই ফেলছে, সরাই নিউ ইস্টাবলিশমেন্টের আলাপটা তারা মাঠে হাজির করে ফেলছে। এটা হচ্ছে সেই জেনারেশন। তো সেই জেনারেশনকে যারা তুচ্ছতাচ্ছিল্য করতেছে, তারাই আমি মনে করি সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে। জি, বাধাগ্রস্ত করেছে তারা। আচ্ছা, আমরা জসিমের কাছে যেতে চাই। জসিম, আপনি আহত একজন জুলাই যোদ্ধা, শহীদ পরিবারেরা এখনো সাহায্যের জন্য ঘুরে, আহত ব্যক্তিদের কতজনের শরীরে এখনো বুলেট আছে যেটা এখনো বের হয়নি। আপনি একজন জুলাইয়ের আহত যোদ্ধা, তো একটি চোখ আপনি হারিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে আসলে আপনার গল্পটা জানতে চাই, আপনার চোখ হারানোর গল্পটা জানতে চাই, আপনার সেই সময়ের গল্পটা জানতে চাই। জুলাই আসলে আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, জুলাইয়ে যারা রাজপথে ছিল বেশ কিছু, আপনি দেখবেন ভাইরাল যে কথাটা বলা হয়, ভাইরাল যে ইনসিডেন্টগুলো, ওগুলো যারা ফ্রন্টে ছিল তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, সবাই একটা কথা বলবে যে জুলাইতে আমার এত সাহস যে কীভাবে আসছিল আমি নিজেও জানি না। আমার সেম এক্সপিরিয়েন্স। আমি এই ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যেকটা আন্দোলনে ছিলাম, কোনো একটা আন্দোলনে আমি সামনে যাওয়ার সাহস পাইনি, কারণ আমার আপন বড় ভাইয়ের চাকরির ভেরিফিকেশন আটকে গেছে, আরেক বড় ভাইকে র্যাবে তুলে নিয়ে গেছিল। তো এই নানান কারণে আমার মধ্যে সবসময় একটা ভয় ছিল। আমার 18 সালে আমি যে পুলিশের বাড়ি খাইছি, এটা শুধু আমি এবং আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। তো এই যে অবস্থাটা, সেই আমি 12 তারিখে যখন শাহবাগে পুলিশ ব্যারিকেড ভাঙা হয়, আমি সেই ব্যারিকেড ভাঙার একজন, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করালো। আমি নিজেও এখনো মনে হলে ওই আগের, মানে জুলাইয়ের আগের আমি এবং জুলাইয়ের সময়ের আমি, এই দুটোকে যদি আমি কম্প্যারিজন করি, আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে আমি কেমনি সাহস দেখাইছি। তো আমি 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। ক্যাম্পাস আমার এখনও মনে আছে যে নাহিদ সহ আরও কয়েকজন, আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ না নাহিদ ইসলাম, যখন হল থেকে সবাই চলে যাচ্ছে 17 তারিখ বিকেলে, তখন এসে আমাদের হল পাড়ায় এসে বারবার হ্যান্ড মাইক দিয়ে বলতেছে কেউ যেন চলে না যায়। ছিল বাকের তখন ছিল, আমার এখনো মনে আছে দৃশ্যটা, আমি তখন 7 তলা থেকে দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। তো আমার খুব ইচ্ছা ছিল যে স্টুডেন্টরা যেন চলে না যায়। যাই হোক, পরিস্থিতিতে চলে গেছে। তো 17 তারিখে যখন সবাই চলে যায়, আমরা গায়বানা জানাজার পরে আর টিকতে না পারলাম না। তো আমি 17 তারিখে মৌচাকে আমার এক কাজিনের মেস ছিল, ওইখানে উঠলাম। 18 তারিখ সকালবেলা সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। 18 তারিখ সকালবেলা কি নির্দেশনা কি কিছুই জানি না। সকাল 9টার দিকে একবার বের হইলাম যে কোথাও আন্দোলন হচ্ছে কিনা, র্যান্ডমলি গিয়ে জয়েন করব। দেখলাম কোনো কিচ্ছু নাই। 11:30টার দিকে আবার বের হলাম, মৌচাক মোড়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা জড়ো হয়েছে। তো ওরা ওখানে আন্দোলন করার এক পর্যায়ে ওরা শান্তিনগর মোড়ের দিকে চলে যাবে সিদ্ধান্ত নিছে। তো আমি শুনলাম যে ব্রাক ইউনিভার্সিটিতে ভয়াবহ হামলা হচ্ছে। তা আমরা কয়েকজন ব্রাক ইউনিভার্সিটির দিকে আগাইলাম।
ব্র্যাক ইউনিভার্সিটির ওখানে 2টা সেগমেন্ট আন্দোলন হচ্ছিল, একটা ইস্ট ওয়েস্টের ওই দিকে আর একটা হচ্ছে রামপুরা ওভারব্রিজের এই পাশে। তো আমরা এই সাইডটাতে ছিলাম। তো ওইখানে যে আমি আন্দোলন করতেছি, আমার সাথে যারা, তাদের কাউকে আমি চিনি না। কেউ একজন লুঙ্গি পরা, কেউ ড্রেস দেখে বোঝা যাচ্ছে কেউ অফিস থেকে ফিরছে মাত্র, কেউ স্টুডেন্ট, এরকম। ও মানে 10+ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই। তো আন্দোলনে যেটা হয় আমাদের, আমি যেমন বললাম যে অন্যরকম একটা সাহস আল্লাহ আমাকে দিয়েছিলেন এই জুলাই আন্দোলনে, যে আমি কখনো সামনে যাওয়ার সাহস পাই নাই, সেই জুলাই আমি সবসময় সামনে থাকতাম। তো আমি মিছিলের সামনে ছিলাম। তো আমাদের মনে আছে আমরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা পর্যায়ে পুলিশ একটা গলিতে অবস্থান নেয়। তো আমরা সামনে ছিলাম, পুলিশ ওই গলি থেকে বের হয়ে গুলি করতে করতে বের হয়। তো সবাই পিছনে চলে যাচ্ছে। তো আমরা 3 থেকে 4 জন সামনে ছিলাম, আমরা সবাইকে সাহস দিয়ে ডাকতেছিলাম যে আমরা সামনে আগায় আসি। তো ওরা যেটা করতেছিল, যারা সামনে থাকে বা যারা অন্যদেরকে ইন্সপিরেশন দেয় তাদেরকে টার্গেট করে গুলি করতেছিল। এবং আমি দেখছি, আমাকে যে গুলি করছে সেই পুলিশকে আমি দেখছিও, এপিবিএন এর একটা পুলিশ, সে আমাকে একেবারে টার্গেট করে গুলি করছে, কারণ আমি সবাইকে ডাকতেছিলাম। আমার মনে আছে আমি যখন সবাইকে বলতেছি যে আগায় আসেন, তো আমি যখন ঘুরছি তখন গুলিটা করছে। তো এই সাইড থেকে আমার গুলিটা লাগছে। তো আমার যখন লাগে, আমার তো ছড়া গুলি লাগছে, আমার শুধু মনে হয়েছিল আমার চোখে লাগছে। আমি চোখ ধরে ঘুরতে গেছি, পড়ে গেছে, আমাকে একজন ধরে রিকশায় উঠেছে। তো আমি চোখে হাত দিয়ে রিকশায় করে যাচ্ছিলাম। তো বললাম যে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি। তো একজন উঠলো আমার সাথে। তো আমি ধরে যখন যাচ্ছি রিকশায়, আমার মনে হচ্ছিল যে শুধু চোখে লাগছে, কারণ সেন্সিটিভ জায়গা। তো রিকশা থেকে যখন হাসপাতালের জন্য সামনে নামালো, আমি দাঁড়াতে পারতেছিলাম না। তখন আমি খেয়াল করলাম যে আমার সারা শরীর থেকে ব্লিডিং হচ্ছে, কারণ আমি পরবর্তীতে গুনছিলাম যে 86টা ছড়াগুলো আমার শরীরে, এবং সবগুলো আমার এই মাজার উপরে, এখান থেকে এই পর্যন্ত। আমার চোখে 2টা ঢুকছে। আপনি ধারণা করছিলেন চোখে, কিন্তু আপনার সারা শরীরেই আসলে এবং ছড়াগুলির ব্যাপারটা হলো শরীরে লাগলে প্রথমে টের পাওয়া যায় না। আপনি আবু সাইদের ভিডিওটা দেখবেন, ও প্রথমে একটা ঝাঁকি লাগে, কিন্তু ও টের পায় নাই যে ওর এত পরিমাণে আঘাত হয়েছে তখন। এবং যখন আমি হাসপাতালে নামাইলো, আমার চোখের টি-শার্ট, আমি দাঁড়াইতে পারতেছিলাম, আমাকে নিয়ে ড্রেসিং করাইলো চোখে, মানে আমার যে টি-শার্ট এবং ট্রাউজারটা ছিল, টি-শার্টটা আমি পরবর্তীতে রক্ত শক্ত হয়ে যাওয়ার পরে, মানে শুকিয়ে যাওয়ার পরে আমি টি-শার্টটা ভাঁজ করতে পারতাম না, এত পরিমাণে ব্লিডিং হয়েছিল। এবং আনফর্চুনেটলি আমি ওই যে কথাটা বললাম যে স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে। আমি একটু স্বাস্থ্যবান মানুষ, ছোটোবেলা থেকে একটু ভোজন রসিক মানুষ। আমি একবেলা না খেলে আমার মাথা ঘোরায়। আমি এই 18 তারিখে যখন আহত হই 5:30টার দিকে, আমি সকাল থেকে ওই দিন না খাওয়া, কারণ আমি যে মেসে গেছি, মেসে কেউ ছিল না, আমি একা ছিলাম, সবাই বাড়ি চলে গেছে। আমার 5:30টার সময় গুলি লাগে, এইরকম ব্লিডিং হয়, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার তখনও ইনাফ স্ট্রেংথ ছিল, এটা আল্লাহ প্রদত্ত। তো ওই দিন আমি ঢাকা মেডিকেলে যখন আমাকে নিয়ে যায় সিরাজুল ইসলাম মেডিকেল থেকে, ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি দেখলাম যে আমি এত বেশি আহত। ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি দেখি যে কম্পারেটিভলি আমি সব থেকে কম আহত। প্রতি মিনিটে হ্যাঁ, প্রতি মিনিটে 1-2 জন করে রোগী আসতেছে, যাদের দেখে বোঝা যাচ্ছে যে এরা বাঁচবে না। এবং আমার ওই দিন যেটা মনে হয়েছে যে সারা জীবন শুনে আসছে যে গাজায় এরকম হামলা হয়, এবং আমার মনে হয়েছে যে গাজার হাসপাতালগুলোর দৃশ্য হয়তো এরকম হয়। এবং সবথেকে বেশি খারাপ লাগার জায়গাটা, ওই দিন হাসপাতালে কয়েকটা অ্যাবাউট টু ডেথ পড়ে আছে, কয়েকটা বডি স্ট্রেচারের উপরে, তার সাথে কেউ নাই। মানে সে মারা গেলে তাকে শেষ মুহূর্তের মুখে একটু পানি দিবে কেউ, এরকম লোক নাই, কারণ দেওয়ার মতো লোক নেই। যে নিয়ে আসছে সেও দেখা যাবে আহত। ভয়াবহ অবস্থা। আমি এখনো ওটা মনে হলে আমার কেমন যেন লাগে। জি, জারিফ, আপনার কাছে আসতে চাই। আন্দোলনকারীদের বিরুদ্ধে যেভাবে বুলেট ছোড়া হয়েছে, অস্ত্রগুলো তো আসলে সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করার কথা না। তো তার সত্ত্বেও ঠিক কিসের ভিত্তিতে অস্ত্রগুলো ব্যবহার করতে পারলো সরকার? আপনার কাছে কি মনে হবে? আপনার তো গবেষণা করেছেন এই বিষয়গুলো নিয়ে। আসলে এটার আংশিক উত্তর আমি আমার আগে এসে কিছুটা বলেছি আর কি, যে আসলে বিষয়টা হয়েছে যে সরকার, ওই সময়কার যে তৎকালীন সরকার, সে তার পুরো শাসন ব্যবস্থাটাই একটা ডিভাইড অ্যান্ড রুলের ভেতরে তৈরি করেছে আর কি, যে এ স্বাধীনতা পক্ষের শক্তি, এ স্বাধীনতা বিপক্ষের শক্তি, বা এ বাঙালি জাতীয়তাবাদ ধরন করে, এ হলো উগ্রপন্থী। হ্যাঁ, এই যে একটা বাইনারি ওয়ার্ল্ড, এই বাইনারি এই সিস্টেমের মাধ্যমে যেই ব্যাপারটা হয়েছে যে কিছু মানুষকে সরকার খুব সাকসেসফুলি দেখা যাচ্ছে এদেরকে হত্যাযোগ্য করলে সমস্যা নেই। ডিহিউম্যানাইজেশন বলতে আমরা যেটা বুঝি আর কি, বিমানবীকরণ। সো জুলাইতেও সরকার সেই চেষ্টাটাই করেছে, যে সে
চেষ্টা করেছে প্রথমত হচ্ছে পুরো আন্দোলনটাকে সে ডিসমিস করে দেওয়ার চেষ্টা করেছে, বলেছে যে এরা সবাই রাজাকারের বাচ্চা এবং হচ্ছে এদেরকে আসলে এই ধরনের অধিকার দেওয়ার কোনো দরকার নেই। আবার আন্দোলনের মাঝেও আমরা দেখেছি নানান ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে এটা একটা নির্দিষ্ট দলের ডিজাইনে হচ্ছে বা হচ্ছে এইখানে আন্দোলনকারীরা এইভাবে বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে সামনে আগাচ্ছে। ফলে যেটা হয় যে সরকার ভেবেছিল যে এইবারও তারা ওই ডিভাইড অ্যান্ড রুলটা প্লে করতে পারবে, যে তারা আগেও যেভাবে আসলে একটা শহরে একটা সমাজকে তারা আসলে বিচ্ছিন্ন রাখতে পেরেছিল এবং কিছু মানুষকে সে গুম, তারপরে খুন এবং অনেক ধরনের আসলে ইনোভেটিভ টুল ছিল টর্চার করার সময়। নিক্যাপিং একটা ছিল আর কি, ওইটা হচ্ছিল হাঁটুতে লক্ষ্য রেখে সরাসরি গুলি করে দিত, তারপরে পা কেটে ফেলতো। এগুলো কিন্তু আমরা জানি না, এগুলো জনপরিসরেও আলোচনা করা হয় নাই। এবং পুলিশ এই কাজগুলো তো মূলত করেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং তাদের ভেতরেও ওই জিনিসটাই ছিল, কারণ তারা দেখেছে যে তারা যদি এই ধরনের মানুষকে যারা সরকার বিরোধী, সকল সরকার বিরোধী, তাদের উপরে যদি তারা ওইভাবে অত্যাচার করতে পারে, ওইভাবে তারা গুলি বর্ষণ করতে পারে, যেটা শাপলাতে হয়েছে, যেটা আগের সময়কে এই যে নি ক্যাপিংয়ের বিষয়গুলো হয়েছে, বা বিরোধী দলীয় যাদেরকে তারা অনেক বেশি নির্যাতন করতে পেরেছে, তারা দেখেছে যে তারা ওই সময় লাভবান হয়েছে, ভালো ভালো পোস্টিং পেয়েছে, ভালো ভালো প্রমোশন পেয়েছে। এই যে মডেলটা, এই মডেলটা পুলিশের জন্য হেল্প করেছে আর কি। এবার একই সাথে পুলিশের যে রিক্রুটমেন্টটা হয়েছে, সেই রিক্রুটমেন্টটা কিন্তু একটা নির্দিষ্ট চ্যানেলে আসতো। বিশেষ করে বিসিএস ক্যাডারদের হয়তো একটা নির্দিষ্ট হয়তো একটা ক্রেডিবিলিটি ছিল, কিন্তু কনস্টেবল লেভেল থেকে বা এসআই লেভেল থেকে তো সেখানে তার একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন থেকেই মোস্টলি রিক্রুট হতো। ফলে তাদের ভেতর যে লয়ালিটি, হ্যাঁ, যে তারা সরকারকে অ্যাট এনি কস্ট সার্ভ করবে এবং সার্ভ করলে তারা এটার জন্য পুরস্কৃত হবে। হ্যাঁ, এই লয়ালিটিটা অনেক প্রকট ছিল, সেজন্য তাদের হাত কাঁপে না। এবং আবু সাইদের যে আসলে যে গুলি করছেন যে পুলিশ অফিসার, তার যখন ফাঁসির রায় হলো, তখন আপনি দেখবেন যে সে আদালত থেকে বের হয়ে বলছে যে আমি কোনো অপরাধ করি না, আমি জাস্ট সরকারি দায়িত্ব পালন করছি। সে যে একজন মানুষকে মেরে ফেলছে, তার ভেতর এই বোধটাই নাই আর কি। হ্যাঁ, সো এই যে ওভারঅল ইকোসিস্টেমটাতে সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কিছু মানুষকে বিমানবীকরণের যে প্রচেষ্টা, এবং একই সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুরো ধ্বংস করে দেয়া, পুলিশকে একটা দলীয় পেটো বাহিনী হিসেবে তৈরি করে দেয়া, এর মাধ্যমে সরকার আসলে ভেবেছিল যে এইবারও এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে তারা টিকে থাকতে পারবে। আচ্ছা বাকের, আপনার কাছে আসতে চাই, জুলাই গণ অভ্যুত্থানকারী শক্তি হিসেবে আসলে আপনাদের ভবিষ্যৎটা কি দেখছেন আপনারা? আমরা দেখেছি যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্ররা পরবর্তীতে দল গঠন করেছে এবং তারা নির্বাচনে গেছে, 11 দলীয় জোটের সাথে তারা অ্যালায়েন্ট করেছে। তো এটার ভবিষ্যৎটা কি? ছাত্র নেতারা আসলে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা যারা আছেন, তাদের ভবিষ্যতে কি স্বতন্ত্র শক্তি হিসেবে তাদের আসলে কাজ করতে তারা কি পারবে না? যার জন্য তাদেরকে কেন যেতে হয়েছে, একটা অ্যালায়েন্টের সাথে যোগ কেন দিতে হয়েছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে যারা ছাত্র নেতৃবৃন্দ ছিল, তারা তো একটা জিনিস জুলাইয়ের মধ্যে দিয়ে খুব ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটা একটা জেনারেশনাল ফাইট আমাদের হচ্ছে আর কি। এবং এই জেনারেশনাল ফাইটে দেখা যাচ্ছে বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মুহূর্ত, তখন আমরা আরো খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এইখানে ইস্টাবলিশমেন্ট থেকে শুরু করে, আমি এতক্ষণ যে 90s কথা বলেছি, এরা মানে অ্যাজ কমিউনিটি আকারে কোন দিকে মুভ করছে। তো সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে সহযোগিতা পাইনি। হ্যাঁ, আমাদেরকে অ্যাকসেপ্ট করা হয়নি, আমাদেরকে ছোট বলা হয়েছে, আমাদেরকে বাচ্চা ছেলে বলা হয়েছে। এই যে দেখবেন যে আপনি কয়েকজন সাংবাদিকদের মধ্যে আছে, যে মাসুদ কামাল, তারপরে হচ্ছে আনিস ইসলামকে, ওই শিশু উপদেষ্টা বলছে নাহিদ ইসলামকে, যিনি এক দফার ঘোষণা দিচ্ছে সুরেশ্বরের মসনদ কাপ হয়েছে, তাকে সেই শিশু উপদেষ্টা বলছে। তো এরকম সিনিয়র সাংবাদিক, সো কোল্ড, মানে এরকম অনেক কিছু আছে যে বিভিন্ন প্যাটার্নে তারা এখানে আসে। আপনি দেখবেন যে আমাদের জেনারেশনকে কিন্তু আমাদের এইভাবে বিরোধিতা করেন, ওরা যেভাবে করে। তো হ্যাঁ, তো এই পুরো এস্টাবলিশমেন্টটা আমাদেরকে একটা সময়ে আমাদের মানে শুরু থেকেই আমাদের সাথে ঝামেলা করতেছিল এবং আমাদের কাছে স্পেস দিবেন এই ধরনের একটা মানসিকতা নিয়ে ছিল। তো পরবর্তীতে আমরা এটা ফিল করছি যে আমাদের একটা পার্টি করা উচিত, এবং যে পুরো জেনারেশন তৈরি হয়েছে, রাজনৈতিক জেনারেশন যারা পরিবর্তনটা চাচ্ছে, তাদের পরিবর্তন করার যে সংগ্রাম, সেই সংগ্রামটা টিকে রাখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেই জন্য আমরা প্রথমেই রাজনৈতিক দল গঠন করি, আপনি জানবেন যে এনসিপি, এবং আমাদের আইডিয়া হচ্ছে যে এদেশের মানুষকে নাগরিক হিসেবে ট্রান্সলেট করানো, মানে একটা নাগরিক যে ধরনের রাইটস
পাবে, যে ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে থাকবে, সেই সিস্টেমগুলোতে তাকে অ্যাডাপ্ট করানো এবং তার সেই রাইটসগুলো তার জন্য তৈরি করা বা সেই রাইটসগুলো আদায় করার জন্য কাজ করা। তো সেই জন্য আমরা পার্টির নাম দিই নাগরিক পার্টি, সিটিজেনারি পার্টি বা সিটিজেন পার্টি। তো সেই আইডিয়া নিয়ে আমরা কাজ করছি এবং পরবর্তীতে যখন ইলেকশনের সময় আসলো, খুব স্বাভাবিকভাবেই 1 বছরের একটা পার্টির প্রথমে ইলেকশনে কম্পিট করা এটা চারটিখানি কথা না। এবং আমাদের বয়সের দিক থেকে যদি বলি যে এখানে আমরা তুলনামূলক অনেক বেশি ইয়াং, যে অল্প কয়েকজনেরই শুধু বয়স হয়েছিল নির্বাচন করার, এবং বেশিরভাগেরই বয়স হয়নি কিন্তু নির্বাচন করার মতো। তো স্বাভাবিকভাবেই এখানে আমাদের একটা কমন গ্রাউন্ড ছিল জুলাই, এবং আমরা যখন দেখেছি যে বিএনপির তার ছাল চৌধুরী সব কিছু মিলিয়ে সে আসলে জুলাইয়ের সংস্কার বা জুলাইয়ের যে আইডিয়া তার সাথে সব জায়গায় সে অ্যালাইন করে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে আসলে বিরোধিতা করছিল। তো সেই ক্ষেত্রে জামাতকে আমরা কম্পারেটিভলি দেখেছি যে জুলাইয়ের পক্ষে বেশি অবস্থান নেওয়ার জন্য, এবং সেও পরিবর্তনগুলো চায়। এবং বলতে পারেন যে মূলত এই পয়েন্টটাতেই এনসিপি জামাতের জোটটা হয়, এবং এটা মূলত জুলাই কেন্দ্রিক জোট হয়েছে। এবং সেখানে 11 দলীয় জোটের মধ্যে আরও যেই সমমনা ইসলামিক দলগুলো ছিল তারাও জুলাইকে খুবই শক্তিশালীভাবে ধারণ করে। আপনি দেখবেন যে যাত্রাবাড়ি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে মাদ্রাসা শিক্ষার্থীরা কীভাবে জুলাইতে অংশগ্রহণ করেছিল এবং তাদের পুরো জীবন বিলিয়ে দিয়েছে। তো এইখানে এটা খুবই স্পষ্ট যে এই শক্তিগুলো হচ্ছে যে জুলাইয়ের পক্ষে, জুলাইয়ের সংস্কারের পক্ষে তারা খুবই স্ট্রংলি পজিশন নিয়েছে সেই সময়ে। এবং সেই কারণেই বলতে পারেন যে এনসিপি বা তারা একটা জোটে গিয়েছে। আপনি যদি আমাদের কথা বলেন আমরা কি স্বতন্ত্র হিসেবে দাঁড়াবো কিনা, বিএনপি তো জোট করেছে। এবার যে ইলেকশন হয়েছে এটা কিন্তু দুইটা জোটের ইলেকশন হয়েছে। তো এখানে আমাদেরকে আলাদা করে মানে ফাইন্ড আউট করার কিছু নেই। তবে আপনি যেটা বললেন যে আমরা আলাদা শক্তি হিসেবে দাঁড়াতে পারবো কিনা, আমার কাছে এটা খুবই ক্লিয়ার যে এই আমরা আলাদা শক্তি হিসেবে দাঁড়াচ্ছি। আপনি দেখবেন যে এখন এই জুলাই মাসে বাংলাদেশের বর্তমানে যারা রাজনীতি করতেছে এদের সবার জন্য জুলাই একটা খুবই সিগনিফিকেন্ট একটা মান্থ। এবং এই সিগনিফিকেন্ট মান্থে বিএনপির কী ধরনের কর্মসূচি আছে ন্যাশনালি? কোনো কর্মসূচি নেই। সরকার নামকস্ত একটা কর্মসূচি নিয়েছে, এবং ওইভাবে জামাতও দৃশ্যপটে কর্মসূচি দিয়ে আমি জোটের কিছু প্রোগ্রাম করছে, ওইভাবে সামনে আসতে পারে না জুলাইয়ের প্রোগ্রাম করে। এখন পর্যন্ত এনসিপি সেখানে জুলাই পদযাত্রা করছে, আপনার সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম করছে, শিক্ষকদের নিয়ে প্রোগ্রাম করছে, আলেম ওলামাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, সকল যত ধরনের স্টেক হোল্ডার জুলাইতে অংশগ্রহণ করছে, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী থেকে শুরু করে সবাইকে নিয়ে কিনে এনসিপি প্রোগ্রাম করে যাচ্ছে। আমি আমার এবং এখানে এটাই এনসিপি স্বতন্ত্রতা, শুধু জুলাই কেন্দ্রিক না। এনসিপি এখানে তার যে নিজস্ব রাজনীতি সংসদে দেখেন যে এনসিপির যেই 6 জন প্রতিনিধি আছেন তারা কিন্তু তাদের একটা নিজস্ব চিন্তাকে এখানে সে প্রতিনিয়ত প্রতিফলিত করছে, এবং এটা কিন্তু পুরো কমিউনিটি আকারে জুলাই জেনারেশনের কাছে একটা ভালো আবেদন তৈরি করছে। যে আমরা যখন পদযাত্রায় যাচ্ছি তখন সাধারণ মানুষ এসে আমাদেরকে, এটা কিন্তু আমাদের দলীয় কর্মী না, আইসা আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে, আমাদের মিছিলে যোগ দিচ্ছে। আমরা রিসেন্টলি যখন বন্যা ত্রাণ দিতে গেলাম, বিলিভ মি মানে এত মানুষ বন্যার মাঝখান দিয়ে তারা আসতেছে যে আমাদের সাথে মানে জাস্ট দেখা সাক্ষাৎ করতে, এটা করার জন্য আসতেছে। এবং তারা মনে করে যে সাধারণ পিপলের কাছে তারা মনে করে যে এনসিপি বা এই যে তরুণরা জুলাই যে স্পিরিট তারা সংসদে অনেক ক্ষেত্রে তাদের বক্তব্য কথা বা পলিসি মেকিংয়ের জায়গায় তারা সেই প্রতিফলনের চাপটা রাখতেছে। তো এটা একটা তৃতীয় শক্তির ডিমান্ড সারা বাংলাদেশি যে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, এবং অনেকাংশে আমি মনে করি যে এনসিপি সেখানে সেই ডিমান্ড ফুলফিল করার জন্য সফল হচ্ছে। এবং আমি মনে করি যে এটা শুধু সময়ের ব্যাপার যে এনসিপি এই জেনারেশনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে খুব শক্তিশালীভাবে সরকারে অথবা বিরোধী দলে হাজির হবে। জি জসিম, আপনার কাছে আমি আসতে চাই। সত্যিকার অর্থে জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যদি বলতে যাই তাহলে অনেক কথাই বলা যাবে, লিখতে গেলেও আসলে অনেক পৃষ্ঠা লাগবে। তো হয়তো অনেক সত্য কথা বলার এখনো হয়তোবা সময়ও হয়তোবা আসেনি। তো তারপরে যদি বলতে বলি এই জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি আপনার কাছে সেটা কেমন? অপ্রাপ্তি তো আসলে আমাদের সবার সামনে স্পষ্ট, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে আমি একটা বিষয়কে খুব আইডেন্টিফাই করতে চাই। সেটা হচ্ছে আপনি দেখবেন এই জুলাইয়ের আগে একটা খুব কথা প্রচলিত ছিল, বিশেষ করে ইয়াংদের মধ্যে বা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া স্টুডেন্টদের মাঝে, যে আই হেট পলিটিক্স, মানে পলিটিক্সের প্রতি তারা তেমন একটা আগ্রহী না। কিন্তু আপনি দেখবেন জুলাইয়ের পরে একেবারে যদি আপনি বলেন গ্রামের একটা স্কুল থেকে শুরু করে শহুরে যে কলেজ ইউনিভার্সিটিগুলো, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় একেবারে প্রত্যেকটা স্টুডেন্ট তারা কোথায় কি হচ্ছে রাজনীতির, কে কি বলতেছে, প্রত্যেকটা ব্যাপারটাকে তারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতেছে, সেটা নিয়ে তারা তাদের মতামত জানাচ্ছে। এবং এই যে একটা পুরো দেশের আপামর জনসাধারণ জুলাইয়ের মাধ্যমে হোল একটা জেনারেশন রাজনীতি সচেতন হয়ে ওঠা, এটা তো যেন কোনো কথা না। এবং এটার প্রতিফলনটা ওই যে বাকি যেটা বলে, এটার প্রতিফলনটা আপনি আর 10-15 বছর পরে গিয়ে টের পাবেন, যখন এই জেনারেশনটা
স্টিয়ারিংয়ে যাবে, যখন দেশ পরিচালনা করবে। আমি একটা জিনিস একটু অ্যাড করবো, সরি মাঝখানে বলতেছি, এটা না শুধু মিমাররা পর্যন্ত মিম বানাতে গেলে যদি পলিটিক্যাল এসেন্স না থাকে তার মিম এখন মানে মানুষ খায় না আর কি। এবং যেটা হয়েছে যে যারা খুব বেশি ক্রিকেট ভক্ত তারা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে বাংলাদেশের খেলা তো জানতামই না। মানে ব্যাপারটা রাজনীতি সচেতনতা কোন পর্যায়ে গেছে যে বিনোদনের ক্ষেত্রে তারা রাজনীতিকে নিয়ে আসতেছে। তো এই যে একটা জেনারেশন এত বেশি মাত্রায় রাজনীতি সচেতন হওয়া এবং প্রত্যেকটা জায়গায় নজর রাখা, এটা দেশের জন্য খুবই খুবই মানে পজিটিভ একটা বিষয়। কারণ এই ক্ষেত্রে হবে কি, পরবর্তীতে যারা পলিটিক্স করবে তাদের মাথায় এটা থাকবে যে আমি কিঞ্চিত মাত্রায় ভুল করলেও এটা নিয়ে কথা হবে, মানুষ সচেতন। আপনি দেখবেন গত 17 বছর আওয়ামী লীগের 17 বছর বলেন বা তার আগের কথাই বলেন, 90-এর পর থেকে 25-এর নির্বাচন আপনি কোনো দিন এরকম কেউ স্মৃতিরোমন্থন করে যে বসে বসে জাতীয় সংসদ দেখতাম, এরকম কারো কোনো গল্প পাবেন না। কিন্তু এই যে 26-এ যে জাতীয় সংসদ অধিবেশন হচ্ছে, প্রত্যেকটা মানুষ যে কোনো কিছু থেকে সংসদের অধিবেশনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, সে অন্য যে কোনো প্রোগ্রাম থেকে সংসদ অধিবেশন বেশি দেখতেছে, ইন্টারেস্টও পাচ্ছে। এবং সংসদ অধিবেশনে যারা যাচ্ছে তাদের মাথায় এটা থাকতেছে যে আমাকে সবাই দেখতেছে, ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার এই কথা শুনতেছে এবং আমি কি বলতেছি এই ব্যাপারে তারা নজর রাখতেছে। তাতে কি হবে, পলিসি মেকিংয়ের জায়গায় যারা আছে তাদের মধ্যেও এই শঙ্কা এবং এই ভয় কাজ করবে যে আমি ভুল করলে সেটা নিয়ে আমাকে ধরা হবে। জনগণ সচেতন। আবার এই যে আই হেট পলিটিক্স জেনারেশনের একটা কথা উঠছিল, বিশেষ করে এটা মূলত আসলে আওয়ামী লীগের ষড়যন্ত্র। ওরা এটা এমনভাবে প্রচারণা করতেছিল যে আচ্ছা আমাদের দেশ চালানো যথেষ্ট সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, কারোর মধ্যে কোনো ক্ষোভ নাই, এবং যারা ইয়াং আছে, নিউ জেনারেশন আছেন, তারা দেশ নিয়ে, রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এইভাবে প্রচারণা করে যেটা হতো, তাদের যে দেশ পরিচালনা বা এই ফ্যাসিজম, এটাকে স্মুথ করছে তারা। আচ্ছা, হ্যাঁ। তো সেই এই প্রাপ্তির জায়গাটা হচ্ছে যে হোল একটা জেনারেশনকে আমরা রাজনীতি সচেতন হিসেবে পেলাম। অপ্রাপ্তির জায়গাটা যদি বলতে যাই তাহলে অনেক কিছু আসবে। সেটা নিয়ে বলার আসলে এখন হয়তো আমাদের হাতেও সময় নেই। আমি একটু শেষ জারিফের কাছে যেতে চাই। জারিফ, জুলাইতে আমরা অনেক ছড়াগুলির ব্যবহার দেখতে পাই এবং ছড়াগুলির কথা জসিমও কিন্তু বলেছেন তার বক্তব্যে। তো কোনো নির্দিষ্ট কারণ আছে কি যার কারণে সরকার আসলে এই অস্ত্রের শরণাপন্ন হয়েছে? আপনাদের গবেষণায় কি বলে? আচ্ছা, আমি মোটা দাগে ওইটা সহ পরবর্তী যেই কনক্লুডিং আছে ওইটা আমি বলে দিই। আমাদের হাতে সময় কম, আমি হয়তো আপনাকে 4 মিনিট সময় দিতে পারবো। আচ্ছা, সো হ্যাঁ, যদি স্পেসিফিক্যালি ছড়াগুলি ব্যবহার বলি, ছড়াগুলি জুলাইয়ের আগেও ব্যবহার হয়েছে। তো ওই সময় সরকারের একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল যে তারা আসলে ছড়াগুলিটা তো সরাসরি মানুষকে মারে না ইনস্ট্যান্টলি, কিন্তু যারা ছড়াগুলি নিয়ে বেঁচে থাকে আর কি, তাদের লাইফে একটা পার্মানেন্ট ইম্প্যাক্ট পড়ে যায় আর কি। তাদের আসলে কোনো একটা স্ট্রেস নিয়ে কাজ করা হোক, বা হাতে যদি থাকে, হাতে কন্টিনিউয়াসলি একটা ব্যথা থাকে, হ্যাঁ, এবং হাতে নর্মাল কাজগুলো সে করতে পারে না। জসিম ভাই ভালো বলতে পারতেন হয়তো যে হ্যাঁ, সো এবং চোখে যাদের ছড়াগুলি লেগেছে তাদের ভেতরে একটা মানে তাদের জীবনযাপনের উপর একটা পার্মানেন্ট তৈরি হয়ে যায় আর কি, ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়। এবং আমরা এটাকে বলি হচ্ছে ভিকটিমদের সাথে কথা বলে আমরা যেটা বুঝি, এটা কাইন্ড অফ একটা সামাজিক মৃত্যু ঘটানো বা সোশ্যাল ডেথ ঘটানো, যে সে হয়তো ভিজিবিলি মারা যাচ্ছে না, কিন্তু তার যেই আর্থসামাজিক যেই বাস্তবতাটা ছিল, সে দেখা যাচ্ছে চাকরিগুলো করতে পারছে না, বা তার লেখাপড়াটা সে ওইভাবে করতে পারছে না। একই সাথে সরকার ওইটাও সফল হলো যে সে তো সরাসরি মারা যায় নাই, মারা গেলে তো সঙ্গে একটা আউটব্রাস্ট হয় আর কি, যেটা আবু সাইদের সময় হয়েছে। তো ছড়াগুলি করলে তো সরাসরি এটা হয় না, তো সিম্পলি ইরেজ করে ফেলা যায় আর কি, তাকে সমাজ থেকে মুছে দেওয়া যায়। তো এইটা সরকারের একটা স্ট্র্যাটেজি ছিল আর কি, এই ছড়াগুলিগুলো ব্যবহার করা। বাট জুলাইতে তো এটা মেরে ফেলার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তো এই জন্য আসলে আমরা অনেকদিন ধরে বলে আসতেছি যে ছড়াগুলি যদিও ব্যবহার হচ্ছে না এখন, বাট এটা পুলিশের আর্সেনালে আছে এবং এইটার একটা টোটাল ব্যান ইম্পোজ করতে হবে এখন জাতীয় সংসদ আছে সেটার মাধ্যমে। আর ওভারঅল আমি কনক্লুডিং জায়গা থেকে যদি বলি যে জুলাইয়ের
যেই জায়গাটা আমরা যেই স্বপ্নটা দেখছিলাম যে মতাদর্শের ঊর্ধ্বে যে আমরা একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করব, তো একটা বড় না পাওয়ার জায়গা হচ্ছে আমরা আবার জুলাইকে একটা মতাদর্শিক জায়গায় নিয়ে যেতে যাচ্ছি, যে এটা এই মতাদর্শের আন্দোলন, এটা ওই মতাদর্শের আন্দোলন, এভাবে করে ক্রেডিট ভাগাভাগির একটা জায়গা তৈরি হচ্ছে। ওটা ভালো, এরকম স্পেস থাকা উচিত, এবার আলাপ আলোচনার মাধ্যমে আসলে সত্যটা ফুটে উঠবে। বাট মূল যে জায়গাটা সেটা হলো প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটা বাকের ভাই বলেছেন আর কি, যে প্রতিষ্ঠানগুলোকে আসলে যে যতটা স্বাধীনভাবে পরিচালনা করতে দেওয়া দরকার ছিল, যে যেই মতাদর্শের মানুষই হোক, সে বিরোধী দলের হোক বা সরকারি দলের হোক বা সে টোটালি অন্য জায়গার একটা মানুষ, ইভেন আওয়ামী লীগেরও হোক, তার মানবাধিকারটা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নির্মমভাবে কাজ করবে। কিন্তু আমরা দেখছি যে সেইটার জন্য যে সংস্কারগুলো দরকার ছিল, বিশেষ করে পুলিশ তো ফ্রন্টলাইনে ছিল, পুলিশ সংস্কার নিয়ে যে আমরা যে সুপারিশগুলো দিয়েছিলাম সংস্কার কমিশন থেকে, সেটা ঐকমত্য কমিশনে তোলাই হয়নি। এবং যেই একটা সংবিধান নির্মূলনী ছিল যে পুলিশ কমিশন হবে, একটা আলাদা পুলিশ কমিশন হবে, সেটা সংসদে তোলাই হলো না, যে অধ্যাদেশটা ছিল, ফলে ওইটা তো ল্যাপস হয়ে গেছে। তো পুলিশ সংস্কার নিয়ে যেই কথাগুলো ডিমান্ডটা তৈরি হয়েছিল ওই সময়টা, সেই ডিমান্ডটাই অন্তর্বর্তীকালীন সরকারও ওন করে নাই, আর নির্বাচনকালীন সরকারের তো আসলে ওই মাথা ব্যথাটাও নেই। তো আমরা যেটা বলছি যে এই কথাগুলোকে আসলে জনপরিসরে রাখতে হবে, পুলিশ সংস্কারটা দরকার। জি জারিফ, আমরা আসলে এই সংস্কারের বিষয় নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করব, আমাদের হাতে একদমই সময় নেই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।